জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পাবলিক লেকচার জুলাই বিপ্লব এবং আগামী বাংলাদেশ, এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, এখানে আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সম্মানিত ডিন, আমাদের কি স্পিকার, উপস্থিত আছেন বিভিন্ন শিক্ষকবৃন্দ এবং সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আজকে এখানে এই কথা বলতে পারা সুযোগ সৃষ্টি হওয়ায় বা সুযোগ পাওয়ায় যাদের সর্বোচ্চ আত্মত্যাগ, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ সাজিদ সহ বাংলাদেশের যে সমস্ত ছাত্র জনতা সেই জুলাই বিপ্লবে তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছে, তাদের প্রতি আমি আমার সর্বোচ্চ কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনও যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে, যারা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন, দ্রুত যারা চিকিৎসাধীন আছে তারা সুস্বাস্থ্য বা সুস্থ হয়ে নিজ ঘরে ফিরে আসুন, এই কামনা করি। যারা সুস্থ হয়ে ফিরেছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে কি স্পিকার সুন্দরভাবে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, ঘটনা এবং পরবর্তী ঘটনা প্রবাহ গ্রন্থিত করেছেন, আলোচনা করেছেন। আমাদের বিশেষ অতিথি একটু আগে যিনি বক্তব্য শেষ করলেন, তিনিও অনেক সুন্দরভাবে এই জুলাই বিপ্লবের বিষয়গুলো উপস্থাপন করেছেন। আমার মনে হয় যে আমি খুব ভালো রাজনীতিবিদ নই বা রাজনৈতিক বিশ্লেষণও করতে পারি কি না সে ব্যাপারে আমার নিজের উপরে কোনো আস্থা নেই, তবে আমাদের পর্যবেক্ষণ আছে, অর্থাৎ অভিজ্ঞতা আছে। এখানে কেউ আছে কিনা জানি না, আমি প্রেসিডেন্ট আইয়ুব খানের বুনিয়াদি গণতন্ত্র নির্বাচন দেখেছি, 70 সালের নির্বাচন দেখেছি, 91 এর নির্বাচন দেখেছি, 8 নির্বাচন, এখানে কথা হচ্ছে 8, 13, 18, 24 সবগুলোই দেখেছি। তো সিম্পল হিসাবে 8 ব্যাপারে কিছু কথা আমাদের স্পিকার বলেছেন। সমস্ত প্রক্রিয়ায় বুনিয়াদি গণতন্ত্রের নির্বাচন ছিল নিয়ন্ত্রিত, বাট নিয়ন্ত্রিত কিন্তু স্বচ্ছ। ওই নিয়ন্ত্রণ বাদ দিলে, মানে ওখানে ইলেকট্রালটাই আগে করা হয়েছে, নির্বাচন করা হয়েছে যেটা পক্ষে আনা যায়, বাট উদ্দেশ্য ছিল মহৎ ছিল না। আর কোনো নির্বাচন 1991 সালে যে নির্বাচনটা হয়েছে সেটাও আমি দেখেছি। আমি মনে করি যে ওটা ছিল বাংলাদেশে আমার অভিজ্ঞতায় সব থেকে ভালো নির্বাচন, অংশগ্রহণমূলক, এবং সেখানে রেজাল্টের মধ্যে দিয়ে জনগণের মতামত প্রকাশ পেয়েছে। 2008 সালের নির্বাচন নিয়ে অল্প কথা বলেছেন, কিন্তু 2008 সালের নির্বাচন আমার দৃষ্টিতে সঠিক ছিল, মানে স্বচ্ছ ছিল। আমি দুঃখিত এই কথাটা বলার জন্য, অনেকে বলেন যে এটা বোধহয় খুব ভালো ছিল, কিন্তু বললাম যে আমার পর্যবেক্ষণ, আমি অ্যানালিসিস করছি না, আমি বাস্তবে নিজেকে বলছি। 1996 সালে যে নির্বাচন ছিল সেটাও ছিল, দ্বিতীয় নির্বাচন ছিল খুবই পলিটিক্যাল, আগেই অ্যাডমিনিস্ট্রেটিভলি সব কিছু ঠিকঠাক করে নেওয়া হয়েছিল। তো এখন কথা হচ্ছে কি, এই যে নির্বাচনগুলো হচ্ছে এবং নির্বাচনের ফলাফল আমরা পাচ্ছি, আবার রাজনৈতিক পরিক্রমা যেটা আছে আমাদের ইতিহাসের, সেটার কিছু ধাপ আমরা পার করে এসেছি। আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে বিভিন্ন সময়ে আমাদের সুযোগ এসেছে। আমরা 1947-এ সুযোগ পেয়েছি, আমরা 1971-এ সুযোগ পেয়েছি, আমরা 1990-এ সুযোগ পেয়েছি, বা 91 যেটাই বলি না কেন। আমরা 2004-এ এসে
4-এ এসে, আমি দুঃখিত, 2024-এ এসে আবার সুযোগ পেয়েছি, 2025-এ হয়তো সেই সুযোগটা আমরা এক্সারসাইজ করতে পারবো, বাট সুযোগ পেয়েছি। আমার কথা হলো, এই যে সুযোগগুলো আমরা হারালাম, কেন হারালাম, এটা আগে অ্যানালিসিস হওয়া দরকার অনেক তাত্ত্বিকভাবে। তাহলে আমরা এই 24-এর সুযোগ, অনেকেই এখানে আশঙ্কা প্রকাশ করেছেন যে আমরা আবার হারাতে পারি, সেই প্রেক্ষাপট অলরেডি তৈরি হয়েছে বলে বক্তব্যের মাধ্যমে শুনতে পাচ্ছি, আবার আমি নিজেও দেখতে পাচ্ছি বিভাজন, এই সেই নানান কিছু। যাই হোক, ওরা বলতেছে আমি আশাবাদী মানুষ, অপটিমিস্টিক মানুষ, আমি সবসময় আশাবাদী মানুষ, সেই হিসাবে বলছি আর কি। তাহলে আগে অ্যানালিসিস দরকার না, কি কারণে আগেরগুলো হারাইছি, এটা কেন হারাতে যাচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে এবার কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এই জুলাই বিপ্লব বার্ষিকী বা ওই যে বর্ষপূর্তি কিন্তু আমরা একটা থিম নিয়ে পালন করছি। থিমটা কি? জুলাই বিপ্লব 2024 ও বৈষম্যহীন বাংলাদেশ, যেটা আমাদের লক্ষ্য ছিল, তাই না? এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল তো তাই। এটা হচ্ছে সুযোগ, সমস্যা আর উত্তরণ। আসলে কোনো আলোচনায় এর বাইরে যাচ্ছে না। অর্থাৎ এটা যে সুযোগ আমাদের তৈরি করেছে, সেই সুযোগে ইতিমধ্যে কি কি সমস্যা দাঁড়িয়েছে, ওই সাহস করেই বলে ফেলেছে আমার কথার মধ্যে যে স্যার হারায় গেছে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু না, সেটা না। এর উত্তরে আমাদের এখন কি করতে হবে? উই হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট। সময় নাই, খুব দ্রুত এটা করতে হবে। সুতরাং যে এই যে ইলেকট্রাল সিস্টেমের কথা বলা হচ্ছে, পার্টিসিপেশন এক্সারসাইজ যদি না করা হয়, আজকে যদি আমাদের আজকের কি স্পিকার সাহেব উনি মার্কিন মুলুকে থাকেন, ওখানে মাঝে মধ্যে আমার যাওয়ার অভিজ্ঞতা আছে, ওদেরও কটা নির্বাচনের সময় আমি ওখানে ছিলাম, এরকম ঘটনাও ঘটেছে। তো ওখানে আমি বলবো ওভার দি ইয়ার্স তারা যে ভালো কিছু করতেছে তা আমি বলবো না, কিন্তু তাদের দেশের মধ্যে যে সিস্টেমটা ডেভেলপ করেছে সেটা কতটা স্টেবল। তাদের দুটো কক্ষ এখানে আলোচনা উঠেছে, একটা হচ্ছে নিম্ন কক্ষ আর একটা হচ্ছে উচ্চ কক্ষ, কংগ্রেস আর সিনেট। কংগ্রেসে আছে 535টি আসন, সিনেট আছে 100। 535টি আসন বন্টন করা হয়েছে পপুলেশন ডেন্সিটির উপর ভিত্তি করে। আমাদের এখানে যেরকম 300 আসন নির্ধারণ হয়, এরকম হয়। ওটা যখন করা হলো তখন দেখা গেল যে ছোট ছোট যে স্টেটগুলো আছে, দেয়ার আর 50 স্টেটস, আর কিছু ওই যে স্পেশাল টেরিটরি আছে 50টা, তো তাদের তো রিপ্রেজেন্টেশন হয় না। 365-র মধ্যে একজন থাকলে তাকে দেখা যায় না। তার পার্টিসিপেশন নিশ্চিত করার জন্য তারা সিনেট পদ্ধতি নিয়ে আসছে। ভেরি সিম্পল। সিনেটে কিন্তু রাষ্ট্র যতটুকু, আমি দুঃখিত, স্টেট যতটুকু 2 জন করে সিনেটার আছে। আমি কি ভুল বললাম? আপনি ভালো বলতে পারেন। 2 জন করে আছে, তার মানে ওই ক্যালিফোর্নিয়ার 2 জন, যেখানে সব থেকে বেশি মানুষ, সব থেকে বেশি এলাম ওই যে প্রেসিডেন্ট ইলেকট্রন। আবার মাইন এটা হচ্ছে মাইনেটা, তারও 2 জন, ছোট্ট একটা অ্যাক্ট। তাহলে এখানে এসে দেখেন মানে পার্টিসিপেশন ইকুইটা কেমন হলো। তো এটাকে আমাদের প্রশংসা করতেই হবে। আমরা কেন এরকম করতে পারবো না? যাই হোক, এটা নিয়ে আলোচনা হচ্ছে, আরো হবে। আমি আগে বলেছি যে আমি বিশ্লেষণ নই। তো তারপরে দেখেন তাদের প্রতিষ্ঠানের কথা বলেছিলেন, প্রতিষ্ঠান কত স্ট্রং। বুশ আর আল গোরের ভোট নিয়ে ফ্লোরিডাতে যখন গোলমাল তৈরি হলো, রিকাউন্ট হলো, কত কোটি ভোট রিকাউন্ট হলো কয়েকদিন ধরে। সেই রিকাউন্টের ফলে সেটাও নিয়ে অস্পষ্টতা ছিল। কিছু ভোটের ব্যবধানে বুশকে নির্বাচিত ঘোষণা করা হলো। ডেমোক্রেটিক পার্টি কিন্তু ওটা রিপাবলিকান পার্টির বুশ, ডেমোক্রেটিক পার্টি কিন্তু ওই রকম ডেমনস্ট্রেশন করে নাই যে দেশ উল্টায় ফেলবে। ঠিক আছে, আজকে এইখানে দেখেন এখন সিটিং প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ইসিতে মামলা হয়েছে গতবার, থেকে এই যে তার যে প্রভাবিত করেছে সে গতবার যখন প্রেসিডেন্ট ছিল তখন। তো কত স্ট্রং তাদের এই যে প্রতিষ্ঠানগুলো। আমাদের শক্ত প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এইখানে এই জায়গায় এসেও চিন্তা করার আছে, সেটা কি, যে এই দেশে কোনো প্রতিষ্ঠান যাতে গড়ে না ওঠে, সেজন্যে আমাদের এই জায়গাটা এখানে বাদ গেছে। আমার মনে হয় সাম্রাজ্যবাদী ভূমিকা আছে, বহিঃশক্তির ভূমিকা আছে। উনি একটু বলেছিলেন একটা উদাহরণ, যে আমাদের এখানে কি নির্বাচন হবে, কিভাবে হবে, আর এটা তো পরের কথা। আমাদের অনেক পরিকল্পিতভাবে এজেন্ট তৈরি করে এই দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, যাতে আমরা সামনে না যেতে পারি।
এবং আমার অবজারভেশনে 2007 সালে এসে আমাদের একটা মাত্র প্রতিষ্ঠান ছিল যেটা ছিল সবকিছু বিতর্কের ঊর্ধ্বে, সেনাবাহিনী, সেটাকে বিতর্ক হচ্ছে 2007 সালের ওই ঘটনা। তো এইভাবে এখন আবার ওই যে রিগেইন হয়েছে। আর্মির এবারকার ভূমিকা প্রশংসিত হচ্ছে, যে যাই বলুক না কেন তার একটা কনস্ট্রাকটিভ ভূমিকা পালন করেছে। আবার সুযোগ সৃষ্টি হয়েছে, যে বললাম এই সুযোগও আমাদের হারিয়ে যেতে পারে। আমাদের আজকের যিনি কি স্পিকার, উনি কিন্তু রসায়নের মানুষ, তো ভালোই বলেছেন, অনেক কিছু জানেন, বুঝেন, পড়ালেখা করেন, আমি বুঝতে পারছি। তা আমাদের লাইনে এসে একটা কথা বলেন যে আমরা এখন পপুলেশন ডিভিডেন্ট আসি। আসলে এটা শেখ হাসিনার জন্য, আমি দুঃখিত, বিগত স্বৈরাচারের জন্য একটা বড় ইস্যু। এই পপুলেশন ডিভিডেন্টকে ব্যবহার করে যে কেউ, যে কোনো শাসক ভালো মন্দ দু রকমই করতে পারে। তো উনি যেটা করেছিলেন সেটা হলো এই যে সমস্ত রেমিটেন্স আসছে, এটা আস্তে আস্তে এই পপুলেশন ডিভিডেন্টের ফলে এখন খুব দ্রুত গতিতে, উনিও সঠিকলি মানে বলেছেন যে কিছুদিন পরে, এখানে 20 বছর পরে এটা থাকবে না, এটা থাকবে না। তাহলে এটার এখন বেস্ট ইউজ আমাদেরকে নিশ্চিত করতে হবে, সেই জন্যে আমাদেরকে করতে হবে। সবশেষে আমি আরও অনেক কথা, মানে আমার ওই যে বললাম যে অবজারভেশনের ফলে অভিজ্ঞতা যেগুলো, সেগুলোর তো অনেক কথা বলতে চাই, কিন্তু অনেক ঝুলে গেছে। অনেক সময় আপনারা এখানে বসে আছেন, অনেকে চলেও গেছেন। তো আমি যেটা বলতে চাই, সব কিছুর মূলে আমাদের এই ট্রেজারার ম্যাডাম একটা কথা বলেছিলেন যে সব শাসককে পালাইতে হয়। পালাইতে হয় কেন? আমি বলি ওরা তো শাসক না, বা শাসক, ধরুন আমাদের দেশের মেন্টালিটিটা কি হয়েছে, মনোযোগ। আমরা জানি যে জেলা পর্যায়ে কে থাকেন, ডিসি। ডিসির ইংরেজিতে এই টার্ম পরিচিত হয়ে গেছে। ডিসির হচ্ছে অ্যাব্রিভিয়েশন হচ্ছে ডিস্ট্রিক্ট কমিশনার। কিন্তু আমাদের ডিসিরা জেলা প্রশাসকের বাংলায় বলতে খুব পছন্দ করে। ডিস্ট্রিক্ট কমিশনার মানে কি জেলা প্রশাসক হয়? কিন্তু তারা জেলা প্রশাসক বলে না আমাদের এখানে। এই প্রশাসক শব্দটার মধ্যে আমরা খুব মজা খুঁজে পাই, বা একটা ভাব খুঁজে পাই। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি এই প্রশাসক শব্দটা একটা নেগেটিভ শব্দ। আমি জনগণের কাছে কিভাবে যাব? যদি ওনার কাছে যাব, ওনার প্রশাসক হিসেবে ওনার কাছে যাওয়ার আমার একটা লেভেল তো থাকতে হবে। আমি যাচ্ছি ওনার কাছে প্রশাসক হিসাবে, তাহলে কিভাবে সেটা হতে পারে? আবার ওদের আবার এ নাকি জনগণের সেবক। যাই হোক, তো তারা, আমি তো মনে করি এটা হচ্ছে জেলা সেবক হিসাবে নামটা থাকলে আমি খুশি হতাম, আমি যদি জেলা প্রশাসক হতাম। তো যাই হোক, না থাকলেও দরকার নেই। আমি বলছি এই হলো আমাদের মনোজগৎ। তাহলে আমাদের আমি কী করতে হবে? এই যে শাসক, এগুলো আমি মনে করি সব কিছুর মূলে আমাদের ভালো শাসক দরকার, ভালো লোক দরকার, অর্থাৎ ভালো নাগরিক দরকার। তো ভালো নাগরিক আমাদের দরকার। আমাদের প্রথম এবং প্রধান কাজ হওয়া দরকার, ওই যে বললাম আমাদের মনোজগতে এই পর্যায়ে গেছে, আমরা কেউ অলরেডি বহুধা বিভক্ত হয়ে গেছি। কেউ আমাদের সেই পলিটিক্স কি স্পিকার উনিও বলেছেন ভালোভাবে, এই যে যখন আমরা রাজনীতি করি, ওই রাজনৈতিক যে উদ্দেশ্য আছে তার বাইরে আসতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের আসলে ভালো মানুষ গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে এই আমাদের প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখতে পারে। সেভাবে আমাদের ধরেন কথার কথা যে এডুকেশন ইনস্টিটিউশনে সবাই যায়, বা আমরাও গেছি, আপনারাও যাচ্ছেন, আপনারাও পার হয়ে এসেছেন। সেখানে এমন কারিকুলাম তৈরি করতে হবে যাতে ভালো মানুষ তৈরি। ঠিক একইভাবে সব জায়গাতে আজকে এখানে যারা ছাত্র সংগঠন আছে, এই বিশ্ববিদ্যালয়ে বহু আছে, তারাও কিন্তু এই ব্যাপারে অনেক কন্ট্রিবিউশন করতে পারে। তারাও বলতে পারে যে আমার নির্দিষ্ট লক্ষ্য আছে, কিন্তু তারপরেও আমার বৃহৎ লক্ষ্য আছে, মানে আমার দেশ, আমার এই প্রতিষ্ঠান, আমার ওই বিশ্ববিদ্যালয়, আমার দেশ, তারা সেখানে ভূমিকা রাখতে পারে। এভাবেই করে তাহলে কি করতে হবে? আমাদের এই ভালো মানুষ তৈরি করতে হবে। তার জন্য আমাদের অনেক থিওরিটিক্যাল ডিসকাশন, অনেক আলোচনা, সমালোচনা, এগুলো দরকার আছে। এখানে যেটা হচ্ছে যে আমি আরো যেটা বলতে চাচ্ছি যে ছাত্ররা যখন, মানে আমরা যদি অন্য ধর্মের দিকে একটু খেয়াল করি, আমরা জানি যে আমরা দেখতেছি যে এখানে জিউইশ কমিউনিটি আছে ওয়ার্ল্ডে, খ্রিস্টিয়ান কমিউনিটি আছে, হিন্দু কমিউনিটি আছে। এই যে খ্রিস্টিয়ান কমিউনিটি, ধরুন আমরা একটা বড় কমিউনিটি নিয়ে কথা বলি, তারা আমাদের দেশেও দেখবেন যে বহু খ্রিস্টিয়ান মিশনারি আছে। এগুলো কিন্তু এক এক রকম। আপনারা খেয়াল করতে
আপনি যদি ওই যে ইউএসএতে উনি আছেন, আমাদের যে মসজিদ আছে, ওদের ওখানে গির্জাও আছে, কিন্তু এগুলো যে সব এক পথের তা না। আমাদের এখানে সব মসজিদগুলো কি এক পথের তা তো না, কেউ কোনো বিভিন্ন রকম আছে। কিন্তু ওদের একটা হচ্ছে যে মানে 1700 খ্রিস্টাব্দ থেকে বা তার আগে এই যে মধ্যযুগে, কিন্তু ওই সমস্ত দেশগুলোতে আমাদের দেশে এখন আমাদের মুসলমানদের যে সেক্টগুলো আছে তার মধ্যে যে কনফ্লিক্ট হয়, রায়ট হয়, কথা তাতে যদি 5 জন 10 জন 100 1 লাখ মারা যায়, ওদের লক্ষ মানে এই ধর্মীয় রায়টে মারা গেছে 100। আপনারা ইতিহাস ঘেঁটে দেখেন। এখন ওরা এই সমস্ত এক্সপেরিয়েন্সের ভিত্তিতে এসে ওরা এক জায়গায় এসে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, যেখানে যে এই যে উনি যেটা বলেছেন, আমি ঠিক এই কথাটা এখানে রিলেট করতে চাচ্ছিলাম। প্রত্যেক অনেক সংগঠন আছে, মত আছে, পথ আছে, এইটা একটা লিমিট থাকবে, তার উপরে দিয়ে থাকবে আমার ইনস্টিটিউশন, আমার দেশের ইন্টারেস্ট। ওখানে যে আমার একটা সারি উপরে চলে যাবে, আমরা সবাই এক। এই মিনিমাম আন্ডারস্ট্যান্ডিংটা আমার দৃষ্টিতে, অবজারভেশনে আমি মনে করি যে তারা অর্জন করতে পেরেছে। ওইখানে যে তারা আর কোনো নিজেদের মধ্যে বিভক্তিটা রাখে না, কিন্তু আমরা রাখি। আবার তার পিছনে ওই যে বললাম যে অনেক কিছু বাইরের শক্তি বলেন, নিজেদের শক্তি বলেন, এগুলোর অবদান আছে। ধন্যবাদ। অনেক মানে না ঠিক আমি বলেছি যে অত সুন্দর গোছানো হয়তো হয় নাই, কিছু কথা হয়েছে। উনি কষ্ট করে এসেছেন, আমাদেরকে স্পিকার, ওনাকে অনেক ধন্যবাদ। ওনার কথা আমি অনেক শুনেছি, আজকে পুরোপুরিটাই শুনলাম। আমি মনে করি যে উনি আবার আসবেন, এবং ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ, তোমরা নিজেদেরকে কিভাবে পরিশীলিত করতে হবে, কিভাবে, আমি খুব মানে সোজা ভাষায় ভালো লোক হতে হবে। নীতিবানটা এত বড় কথা বলতে চাচ্ছি না, ভালো লোক হতে হবে, ভালো সিটিজেন হতে হবে, ভালো নাগরিক হতে হবে। এই প্র্যাকটিসটা আমরা সবাই শুরু করি। আমরা ইনশাল্লাহ সফল হব। আমাদের জুলাই বিপ্লবের যে লক্ষ্য, বৈষম্যহীন বাংলাদেশ, একমাত্র যদি আমরা সব কিছুর ঊর্ধ্বে ভালো মানুষ হয়ে নাগরিক হয়ে উঠতে পারি, তাহলেই অর্জিত হবে বলে আমি বিশ্বাস করি, আদারওয়াইজ হবে না। সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্যে। আল্লাহ হাফেজ।